সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্ক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাকে অর্থাৎ নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সাহায্য চেয়েছে। এখন ইন্টারপোল এই ব্যাপারে তুরস্ককে কি সাহায্য করে সেটা দেখার ব্যাপার। কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুরস্ক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো? এপাশে ইসরায়েল তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে ইহুদি বিরোধী ডিকটেটর বলে অভিহিত করেছে। ইসরায়েলি বা এরদোগানকে এখন হঠাৎ করে ডিকটেটর বলছে কেন? এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা সতর্ক করেছে যে তুরস্ক উন্নত মানের অফেন্সিভ এবং ডিফেন্সিভ সামরিক সরঞ্জামাদি এগুলো পাঠাচ্ছে সিরিয়ায়। এই সতর্কবার্তার আগে পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার সদস্যদের সাথে জরুরি বৈঠক করেছে। এদিকে অন্য মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অন্তত 200 থেকে 250টি আর্মার্ড ভেহিকেল অর্থাৎ সাজোয়া যান এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। এই রকম একটা প্রেক্ষাপটে মনে হচ্ছে বা প্রশ্ন আসছে, তাহলে কি ইসরায়েল এবং তুরস্কের মধ্যে সংঘাত কি আসন্ন? এরই সাপোর্টে ভিন্ন একটি খবর আছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI বলেছে ইরানের উপর যদি আমেরিকা নতুন করে হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটে ড্রোন হামলা চালাতে পারে এবং এই হামলার কাজে ক্যালিফোর্নিয়ার উপকূলে অজ্ঞাত নৌযানকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করবে। ইরানের পক্ষ থেকে আরেকটি চমৎকার খবর আছে, সেটি হচ্ছে মার্কিন সরকার যদি ইরান বিরোধী চরম নিষেধাজ্ঞার দিকে যায় এবং এই নিষেধাজ্ঞা যদি কোনো দেশ বাস্তবায়ন করার উদ্যোগ নেয় তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালীতে নিষিদ্ধ হবে, সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো এবং আরো প্রাসঙ্গিক কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একেবারে ছোট ছোট কাটা করে মূল আলোচনাগুলো করব, ভিডিও খুব লম্বা করব না আশা করি। প্রথম আলোচনা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এই পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের একটি আদালত। কারণ হচ্ছে গত মে মাসে ফ্লোটিলা সুমুদ গাজার উদ্দেশ্যে রওনা হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই ফ্লোটিলায় হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী, বিশেষ করে নৌবাহিনী, এবং সেখানে ব্যাপক অত্যাচার নিপীড়ন করেছিল। 1-2জন মারা গিয়েছিল হয়তো, বা যদি মারা নাও যায় তাহলেও প্রচন্ড রকমের নির্যাতনের শিকার হয়েছিল ওই ফ্লোটিলায় অংশ নেওয়া বিভিন্ন দেশের লোকজন। এমনকি নারীদেরকে ধর্ষণ পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এই প্রেক্ষাপটে তুরস্কের আদালতে মামলা করা হয় এবং সেই মামলার একটা গুরুত্বপূর্ণ আইনি পর্যায়ে এসেছে। এই পর্যায়ে নেতানিয়াহু এবং আরো বেশ কিছু মানুষের বিরুদ্ধে, মোট সম্ভবত 36 জন এই মামলার আসামি, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই পরোয়ানা যাতে কার্যকর করা যায় সেই জন্য ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ইন্টারপোল সাহায্য করতে পারবে কিনা। ইন্টারপোল তথ্য দিয়ে সাহায্য করতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম, বর্ণ, বিদ্বেষ, রাজনৈতিক নেতা এইরকম প্রেক্ষাপটে সম্ভবত তারা এইরকমের আহ্বানে সাড়া দেয় না বা দেবে না। আর সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক অঙ্গনে এখনো যেহেতু ইসরায়েল এবং আমেরিকার প্রভাব রয়েছে, সেক্ষেত্রে ইন্টারপোল কতদূর সাড়া দেবে সেটা দেখার ব্যাপার। ইন্টারপোল অবশ্যই পশ্চিমা প্রভাবিত একটি পুলিশ সংস্থা। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানকে
ইসরায়েলি সরকার ইহুদি বিরোধী ডিকটেটর বা স্বৈর শাসক হিসেবে মন্তব্য করেছে। বাস্তব কথা হচ্ছে এই মুহূর্তে ইসরায়েল এবং তুরস্কের ভেতরে খানিকটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। বিশেষ করে গত ৩-৪ দিন আগে সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে ইসরায়েল, সেই হামলার পর এই টানাপোড়েনটা তৈরি হয়েছে। আমরা সবাই জানি এর আগে তুরস্কের সাথে ইসরায়েলের এবং ইসরায়েলের সাথে তুরস্কের যথেষ্টই ভালো সম্পর্ক ছিল, বাণিজ্যিক কূটনৈতিক বিভিন্ন রকমের সম্পর্ক ছিল। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট তুর্কি পার্লামেন্টে বক্তব্য পর্যন্ত দিয়েছে এই এরদোগানের আমলে। তারপরেও মাঝে মাঝেই দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায় এবং এই সম্পর্ক খারাপ করার ক্ষেত্রে সবচেয়ে নেতিবাচক ভূমিকা পালন করেছে নেতানিয়াহু, যার কারণে তুরস্ক হয়তো আজকে আত্মসম্মান বাঁচানোর জন্য এইরকম একটা পর্যায়ে যেতে বাধ্য হচ্ছে। বিশেষ করে সিরিয়ায় তারা তুরস্ক যে বিমান ঘাঁটি পুনর্নির্মাণের কাজ করছিল সেই জায়গায় ইসরায়েল হামলা চালিয়েছে। ওটা তুরস্কের সার্বভৌমত্বের উপরেই হামলা চালানোর মতো। সেই জায়গায় এখনো তুরস্ক সামরিকভাবে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কোনো জবাব দেয়নি। বাট দুই দেশের পক্ষে অর্থাৎ ইসরায়েল এবং তুরস্কের ভেতরে, দুই দেশের ভেতরে বা দুই পক্ষের ভেতরে একটা চরম উত্তেজনা কাজ করছে এবং ক্রমেই এই উত্তেজনা বেড়ে চলেছে। এইরকম একটা প্রেক্ষাপটে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই অবস্থায় এক পক্ষ আর এক পক্ষকে নানা ধরনের বক্তব্য দিচ্ছে, ঘায়েল করছে, কথা বলছে ইত্যাদি ইত্যাদি। তবে এরই মধ্যে মনে হচ্ছে যে উত্তেজনাটা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। তার কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলছে যে তুরস্ক সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ সেই প্রায় গোলান, কুনেত্রা, দারা এই সমস্ত এলাকায় অর্থাৎ দামেস্ক ছাড়িয়ে সামনে, রাজধানী দামেস্ক ছাড়িয়ে আরও সামনে গেলে ইসরায়েলি সীমান্তের দিকে বলা যায় যে সাজোয়া যান, আর্মার্ড ভেহিকেল এবং ট্যাঙ্ক মোতায়েন করেছে। বলা হচ্ছে 200 থেকে 250 আর্মার্ড ভেহিকেল এবং অন্তত 20টি ট্যাঙ্ক মোতায়েন করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার দাবি এটা। আরো বিভিন্ন খবর থেকে, বিশেষ করে ইসরায়েলি গণমাধ্যম থেকে বলা হচ্ছে যে তেল আবিব নেটো জোটের আর্টিকেল 5টা বিশেষভাবে বিশ্লেষণ করে দেখছে। এর মূল কারণ হচ্ছে যে সাম্প্রতিক যে উত্তেজনা বা যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এই টানাপোড়েন থেকে যদি সামরিক সংঘাতের দিকে যায় তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। কারণ তুরস্ক হচ্ছে নেটো জোটের সদস্য। এখন নেটো জোটের সদস্য দেশের উপর হামলা চালালে তাহলে তো নেটো জোট আসতে বাধ্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সেই প্রেক্ষাপটটা কিরকম হবে, এবং নেটো জোটের অন্য সদস্যদের সবার সাথে তো ইসরায়েলের সম্পর্ক খুব ভালো। এটা তো বেসিক্যালি পশ্চিমা জোট। তো যাতে নেটো জোট বিব্রত না হয় সেই জন্য ইসরায়েল বুদ্ধি করছে যে তুরস্ক যখন সিরিয়ায় অবস্থান করছে বা সাইপ্রাসে অর্থাৎ তুরস্কের ভূখণ্ডের বাইরে যখন অবস্থান করছে, তখন ওটা রাষ্ট্র হিসেবে তুরস্কের উপরে হামলা না, সেইভাবেই গণ্য করা হবে। এবং হয় সিরিয়ায় অথবা উত্তর সাইপ্রাসে তুর্কি অবস্থানে বড় রকমের হামলা করতে পারে ইসরায়েল। এটা ইসরায়েলের হায়ুম পত্রিকার খবর। তা ব্যাপারটা যদি তাই হয় তাহলে দুই পক্ষের ভেতরে একটা বড় রকমের সামরিক সংঘাতের আশঙ্কা আছে। গতকালকে কিন্তু আমরা খবর দিয়েছিলাম যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের আনাগোনা ঘোরাঘুরি বা অবস্থান করতে দেখা যাচ্ছে, যেখানে তুরস্ক কখনোই সাধারণত যুদ্ধ জাহাজ পাঠাতো না, সেই জায়গায় যুদ্ধ জাহাজ দেখা যাচ্ছে। এবং এমন খবরও বেরিয়েছে যে ইসরায়েল এবং তুরস্কের যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে কোথাও কোথাও। তার মানে একটা সামরিক সংঘাতের আশঙ্কা আছে। এবং ইসরায়েল সিরিয়ায় যে তুর্কি অবস্থানে হামলা চালিয়েছে, ওটা তো জেনে শুনে হামলা চালিয়েছে এবং সেটা একেবারে তুরস্কের সীমান্তের কাছে। এগুলো জেনে শুনেই করেছে এবং এটা মোটেই ইসরায়েল কুণ্ঠাবোধ করবে না তুরস্কের উপরে হামলা চালানোর ব্যাপারে। এগুলো তুরস্ককে অনেক আগেই হুঁশ হওয়া দরকার ছিল, আগেই তার খেয়াল করা দরকার ছিল। যাই হোক, এখন পরিস্থিতি এইরকম। এই অবস্থায় তুরস্ক কি করবে এবং ইসরায়েল কি করবে, আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে তারা দুই পক্ষই ভেতরে ভেতরে পুনর্মূল্যায়ন করছে, আলাপ আলোচনা করছে এবং সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। তাতে যা ভাবভঙ্গি মনে হয়
দুই পক্ষের ভেতরে ছোটখাটো হলেও একটা সংঘর্ষ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি ইরান প্রসঙ্গে একটু আসি। আপনারা সবাই জানেন, আমরা গত 2 দিন ধরে আলোচনা করে আসছি যে আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন যে ইকোনমিক ডুমসডে ঘটাবে, অর্থাৎ ইরানকে একদম নিষেধাজ্ঞার কিয়ামত বইয়ে দেবে, প্রচন্ড রকমের নিষেধাজ্ঞা দেবে। ইরান কি করবে? ইরান একদম সোজা করে বলে দিয়েছে আজকে, আমেরিকা যদি ইরানের উপরে এই রকমের কঠোর নিষেধাজ্ঞা দেয়, আমরা দুপুর ভিডিওতে বলেছিলাম 3টা অপশন আছে ইরানের হাতে, আর এখন ইরান নতুন করে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যদি আমেরিকা ইরানের উপরে কঠোর নিষেধাজ্ঞা দেয় আর বিশ্বের কোন দেশ যদি সেই নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করতে যায়, তাহলে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না, নিষিদ্ধ ঘোষিত হবে। হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেলের জাহাজ কিন্তু চলে না, তেলের জাহাজ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য, তারপরে গাড়ি, সার, সিমেন্ট, মেটাল, বহু পণ্য, গ্যাস, বহু পণ্য কারো না কারোর এই হরমুজ প্রণালীতে আসা লাগবে। বহু কোটি ডলারের বাণিজ্য প্রতিদিন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। অতএব কারো না কারো জাহাজ আসতে হবে, বাট যে দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করার উদ্যোগ নেবে সেই দেশের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলতে দেবে না ইরান, এটা পরিষ্কার ঘোষণা। ফলে ইরানের হাতে যে 3টি অপশন ছিল মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার, সেই 3টি অপশনের সাথে আরেকটা নতুন অপশন যোগ হলো। এছাড়া চীন এবং রাশিয়া বেশ শক্ত অবস্থান নিয়েছে, কোনো মতেই ইরানের বিরুদ্ধে আমেরিকার এই শক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সুযোগ দেবে না, তারা সহযোগিতা করবে না। কারণ এই চীন এবং রাশিয়া তারা নিজেরাও প্রায় মাঝে মাঝেই নিষেধাজ্ঞার কবলে পড়ে, আর রাশিয়া তো সেই ইউক্রেন যুদ্ধ শুরুর থেকেই নিষেধাজ্ঞার কবল আছে। এই দুটি দেশ এখন বুঝতে শিখেছে যে ইরানের উপরে নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ করে দেওয়া মানেই হচ্ছে তাদের বিরুদ্ধেও আমেরিকা মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেবে। তারা কি করবে? এই জন্য একেবারে শুরুতেই হয়তো চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে যে আমরা এই নিষেধাজ্ঞার ভেতরে নেই। এপাশে মার্কিন ফেডারেল ইনভেস্টিগেশন, যেটা অর্থাৎ মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা একটা, FBI, তারা বলছে যে যদি আমেরিকা ইরানের উপর নতুন করে হামলা চালায় তাহলে ইরান হয়তো আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের হামলা চালাতে পারে, ড্রোন হামলা। এবং সেই ড্রোন হামলাটা হবে কিভাবে? সেই ড্রোন হামলাটা হবে আনআইডেন্টিফাইড, অশনাক্তকরণ যুদ্ধযান বা জলযান বা নৌযান, তাকে লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করে ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে ইরান। এই কথা বলছে আমেরিকার FBI। এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে মার্কিন প্রশাসন, মার্কিন গোয়েন্দারা ইরানকে ভয় পাচ্ছে যে এই যুদ্ধ শুধুমাত্র, নতুন করে যদি যুদ্ধ শুরু হয় তাহলে সেই যুদ্ধ শুধুমাত্র ইরানের ভূখণ্ডে বা মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, সেই যুদ্ধ ইউরোপে তো ছড়িয়ে যাবে, এমনকি আমেরিকার মাটিতে চলে যেতে পারে। এটাই ভয় পাচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। এখানে আমি একটা প্রশ্ন রেখে আজকের আলোচনা শেষ করতে চাই, সেটি হচ্ছে আসলে কি আমেরিকা যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইরান আমেরিকার ভেতরে এইরকম ড্রোন ব্যবহার করে অথবা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে পারে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক